চ্যাপ্টার 4 ব্রাউজার কাকে বলে? ব্রাউজার হলো এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে একজন ব্যবহারকারী যে কোনো ওয়েব পেজ, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে অথবা লোকাল এরিয়া নেটওয়ার্কে অবস্থিত কোনো ওয়েবসাইটের যে কোনো লেখা, ছবি এবং অন্যান্য তথ্যের অনুসন্ধান, ডাউনলোড কিংবা দেখতে পারেন। ইউআরএল এর ফুল ফর্ম হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এর মানে হলো নির্দিষ্ট ওয়েবসাইটের রিসোর্স বা ফাইলগুলিকে ইন্টারনেট থেকে লোকেট বা খুঁজে বের করা। প্রোটোকল কাকে বলে? প্রোটোকলের বৈশিষ্ট্য কি? প্রোটোকল নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে কমিউনিকেশন ঘটার জন্য যে এক সেট রুলস বা নিয়ম নীতির সমষ্টি ব্যবহার করা হয় তাকে প্রোটোকল বলে। এইচটিটিপি ইন্টারনেট ডকুমেন্ট ট্রান্সফারের জন্য ব্যবহৃত প্রোটোকল হলো এইচটিটিপি, যার পুনরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। বর্তমানে প্রোটোকলের নিরাপত্তা বাড়ানোর জন্য এইচটিটিপিএস অর্থাৎ এইচটিটিপি সিকিউর প্রোটোকল ব্যবহার করা হয়। এইচটিটিপি এর কাজ ক্লায়েন্ট কম্পিউটারের সাথে সার্ভার কম্পিউটারের সংযোগ করা, ক্লায়েন্ট কম্পিউটার থেকে পাঠানো রিকোয়েস্ট সার্ভার অংশে প্রেরণ করা, সার্ভার অংশে ডেটা ক্লায়েন্ট অংশে প্রেরণ করা। এইচটিটিপি স্ট্যাটাস এরর কোড 200 200 এটা হচ্ছে সাকসেসফুল রিকোয়েস্ট। এগুলো হচ্ছে কিছু এইচটিটিপি এর কোড যেটা আমরা অনেক সময় ওয়েব ব্রাউজারে দেখতে পাই। 301 moved permanently, 401 unauthorized request, 403 forbidden, 404 page or site not found, 500 internal server error, 504 getaway timeout। তবে 4 দ্বারা শুধু 4 দ্বারা শুরু হলে ক্লায়েন্ট এরর আর 5 দ্বারা শুরু হলে সার্ভার বোঝানো হয়। ওয়েব পেজ দুই টাইপের, স্ট্যাটিক ওয়েব পেজ, ডাইনামিক ওয়েব পেজ। যে সকল ওয়েবসাইটের কন্টেন্ট ওয়েব পেজ চালু অবস্থায় পরিবর্তন করা যায় না, অর্থাৎ কোড পরিবর্তন না করে কন্টেন্ট যুক্ত, ডিলিট এবং আপডেট করা যায় না, তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে। স্ট্যাটিক ওয়েবসাইট শুধুমাত্র এইচটিএমএল এবং সিএসএস দিয়েই তৈরি করা যায়। আবার যে সকল ওয়েবসাইটের কন্টেন্ট ওয়েবসাইট চালু অবস্থায় পরিবর্তন করা যায়, অর্থাৎ কোড পরিবর্তন না করেই কন্টেন্ট যুক্ত, ডিলিট এবং আপডেট করা যায়, তাকে ডাইনামিক ওয়েবসাইট বলে। স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্যসমূহ: ওয়েবসাইটের পেজের সংখ্যা নির্দিষ্ট থাকে, কোনো ডেটাবেস থাকে না, কেবলমাত্র সার্ভার থেকে ক্লায়েন্ট একমুখী কমিউনিকেশন হয়, হাফ ডুপ্লেক্স মোডে ডেটা ট্রান্সফার হয়, কোনো প্রোগ্রামিং ভাষার প্রয়োজন হয় না। স্ট্যাটিক ওয়েব পেজের এক্সটেনশন .html বা .htm হয়। কোনো ব্যাক এন্ড থাকে না, শুধু ফ্রন্ট এন্ড থাকে। স্ট্যাটিক ওয়েবসাইটের সুবিধা: ওয়েবসাইট ডেভেলপ করা সহজ, ফলে খরচ কম, খুব দ্রুত লোড হয়, সহজে ওয়েব পেজের লেআউট পরিবর্তন করা যায়, ডেটাবেস না থাকায় অধিক নিরাপদ। স্ট্যাটিক ওয়েবসাইটের অসুবিধা: ওয়েবসাইটে তথ্যযুক্ত, আপডেট ও ডিলিট করার জন্য কোড পরিবর্তন করতে হয়, ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নেওয়ার ব্যবস্থা থাকে না, ওয়েবসাইটের তথ্য বেশি হলে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়, ওয়েবসাইটে কোনো ফাংশনালিটি থাকে না। ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য: ওয়েবসাইটের পেজের সংখ্যা নির্দিষ্ট থাকে না, ডেটাবেস থাকে, ফলে কোয়েরি করে যে কোনো তথ্য বের করা যায়, সার্ভার থেকে ক্লায়েন্টে এবং ক্লায়েন্ট থেকে সার্ভারে উভয়মুখী কমিউনিকেশন হয়, ফুল ডুপ্লেক্স মোডে ডেটা ট্রান্সফার হয়। ডাইনামিক ওয়েব পেজের এক্সটেনশনে .php বা .asp বা .jsp হয়। ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ড উভয়ে থাকে, প্রোগ্রামিং ভাষার প্রয়োজন হয়। ডাইনামিক ওয়েবসাইটের সুবিধা: ওয়েবসাইট চালু অবস্থায় কোড পরিবর্তন না করেই খুব সহজে তথ্য যুক্ত, আপডেট এবং ডিলিট করা যায়। নির্দিষ্ট ব্যবহারকারীর জন্য নির্ধারিত ওয়েব পেজ প্রদর্শনের ব্যবস্থা করা যায়, অর্থাৎ ব্যবহারকারীর প্রোফাইল তৈরি করা যায়। অনেক বেশি তথ্যবহুল হতে পারে, ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নেওয়ার ব্যবস্থা থাকে, ওয়েবসাইটে যে কোনো ফাংশনালিটি যুক্ত করা যায়। ডাইনামিক ওয়েবসাইটের অসুবিধা: ডেটাবেস ব্যবহৃত হয়, ফলে লোড হতে বেশি সময় নেয়, ওয়েবসাইট ডেভেলপ করা কঠিন, ফলে খরচ বেশি। স্ট্যাটিক ওয়েবসাইট ও ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য: স্ট্যাটিক ওয়েবসাইট যে সকল ওয়েবসাইটের তথ্য সাধারণত পরিবর্তন হয় না তাদেরকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে, আর যে সকল ওয়েবসাইটের তথ্য সাধারণত পরিবর্তনশীল তাদেরকে ডাইনামিক ওয়েবসাইট বলে। এইচটিএমএল ও সিএসএস দিয়েই স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা হয়, কোনো ডেটাবেস থাকে না, অর্থাৎ কেবলমাত্র সার্ভার থেকে ক্লায়েন্ট একমুখী কমিউনিকেশন হয়। ওয়েবসাইট ডেভেলপ করা সহজ, ফলে খরচ কম, যেমন পোর্টফোলিও সাইট। অন্যদিকে এইচটিএমএল সিএসএস এর সাথে স্ক্রিপ্টিং ভাষা পিএইচপি
বা ASP.NET বা JSP ইত্যাদি এবং ডেটাবেস MySQL বা SQL বা Oracle ইত্যাদি ব্যবহার করা হয়। ডেটাবেস থাকে অর্থাৎ সার্ভার থেকে ক্লায়েন্টে এবং ক্লায়েন্ট থেকে সার্ভারে উভমুখী কমিউনিকেশন হয়। ওয়েবসাইট ডেভেলপ করা কঠিন, ফলে খরচ বেশি, যেমন বিভিন্ন নিউজ পোর্টাল www.prothomalo.com বা কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক। আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসের পুনরূপ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস হলো লজিক্যাল সংখ্যাসূচক অ্যাড্রেস, যা টিসিপি আইপি ভিত্তিক নেটওয়ার্কের প্রতিটি কম্পিউটার, প্রিন্টার, সুইচ, রাউটার বা অন্য যে কোনো ডিভাইসের অ্যাসাইন বা আরোপিত করা হয়। একটি নেটওয়ার্কের প্রতিটি আইপি অ্যাড্রেস অদ্বিতীয়, যা নেটওয়ার্কের প্রতিটি নোডকে স্বতন্ত্রভাবে শনাক্ত করতে ব্যবহৃত হয়। আইপি অ্যাড্রেসগুলো লজিক্যাল হওয়ায় তারা পরিবর্তন হতে পারে। আইপি অ্যাড্রেসের সংখ্যাগুলো দুই ভাগে বিভক্ত: নেটওয়ার্ক অংশ, হোস্ট অংশ। নেটওয়ার্ক অংশ এটি নির্দিষ্ট করে যে এই ঠিকানাটি কোন নেটওয়ার্কের অন্তর্ভুক্ত, এবং হোস্ট অংশ আরো সঠিক অবস্থানটি নির্দেশ করে। আইপি অ্যাড্রেস দুই প্রকার: IPv4, IPv6। IPv4 নিয়ে এবার আমরা কথা বলবো। IPv4 হলো ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, বর্তমানে IPv4 বহুল ব্যবহৃত আইপি অ্যাড্রেস। IPv4 এ প্রতিটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট 4টি অংশ বা অক্টেট থাকে, এবং প্রতিটি অংশে 8 বিট অর্থাৎ 32 বিট প্রয়োজন। প্রতিটি অক্টেটে ডট দ্বারা পৃথক করা হয়। IPv4 এর অ্যাড্রেস সাধারণত ডেসিমাল ফরম্যাটে লেখা হয়। প্রতিটি অংশের ডেসিমাল সংখ্যাটি 0 থেকে 255 এর মধ্যে যে কোনো একটি সংখ্যা হয়, যেমন 216.27.137। IPv4 এ মোট 232 বা 4294967 সংখ্যক অদ্বিতীয় অ্যাড্রেস পাওয়া যায়। বিশাল বড় একটা সংখ্যা। এটি বৃহৎ সংখ্যার মতো মনে হলেও বিশ্বজুড়ে ইন্টারনেটে সংযুক্ত সমস্ত ডিভাইসগুলো কভার করার জন্য এটি আর যথেষ্ট নয়। অতএব অনেক ডিভাইস এখন আইপি ভার্সন 6 ব্যবহার করে। আইপি ভার্সন 6 হলো ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6। IPv6 এ প্রতিটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট 8টি অংশ থাকে, এবং প্রতিটি অংশে 16 বিট অর্থাৎ মোট 128 বিট প্রয়োজন। প্রতিটি ভাগ ডট দ্বারা পৃথক করা হয়। IPv4 এর অ্যাড্রেস সাধারণত হেক্সাডেসিমাল ফরম্যাটে লেখা হয়, যেমন 2001.cdba.000000000.3257.9652। এক্ষেত্রে শূন্যগুলো বাদ দেওয়া যেতে পারে, অর্থাৎ 2001.cdba.3257.9652 লেখা যেতে পারে। আইপি ভার্সন 6 দ্বারা মোট 2128 বা 3.4 x 1038 or 340 আনডেসিলিয়ন সংখ্যক অদ্বিতীয় অ্যাড্রেস তৈরি করা সম্ভব। প্রোটোকল। প্রোটোকল হলো কতগুলো নিয়মের সমষ্টি। উপরের ইউআরএল এ এইচটিটিপি একটি প্রোটোকল, যা এইচটিএমএল ডকুমেন্ট অ্যাক্সেস করা বা ওয়েব সার্ভার ও ক্লায়েন্টের মধ্যে ডেটা আদান প্রদান করে থাকে। কিছু প্রোটোকলের উদাহরণ হলো এইচটিটিপি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, HTTPS হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরিটি, FTP ফাইল ট্রান্সফার প্রোটোকল, IP ইন্টারনেট প্রোটোকল, TCP ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। ডোমেইন নেম। ডোমেইন নেম হচ্ছে একটি স্বতন্ত্র টেক্সট অ্যাড্রেস যা কোনো ওয়েব সার্ভারের আইপি অ্যাড্রেসকে প্রতিনিধিত্ব করে। উদাহরণস্বরূপ ধরা যাক www.facebook.com এর পরিবর্তে 31.13.78.35 আইপি অ্যাড্রেসের মাধ্যমেও ফেসবুকের ওয়েবসাইট ব্রাউজ করা যায়। অর্থাৎ www.facebook.com ডোমেইন নেমটি আইপি অ্যাড্রেস 31.13.78.35 কে প্রতিনিধিত্ব করছে। মানুষ আইপি অ্যাড্রেস ব্যবহার না করে ডোমেইন নেম ব্যবহার করে, কারণ আইপি অ্যাড্রেস সংখ্যাবাচক, তাই মনে রাখা কষ্টকর, কিন্তু ডোমেইন নেম টেক্সট অ্যাড্রেস, তাই মনে রাখা সহজ। এক্ষেত্রে ডিএনএস সার্ভার বা ডোমেইন নেম সিস্টেম সার্ভার এর মাধ্যমে আইপি অ্যাড্রেসকে ডোমেইন নেমে রূপান্তর করা হয়। ডোমেইন নেম ব্যবহার করার আগে অবশ্যই নিবন্ধন করতে হবে। প্রতিটি ডোমেইন নেম অদ্বিতীয়, কোনো দুটি ওয়েবসাইটে একই ডোমেইন নেম থাকতে পারে না। ইন্টারনেট কর্পোরেশন অফ অ্যাসাইন্ড নেমস অ্যান্ড নাম্বারস ICANN একটি আমেরিকান অলাভজনক সংস্থা যা সারা বিশ্বের ডোমেইন নেম নিয়ন্ত্রণ করে থাকে।
প্রতিটি ডোমেইন নেম এর দুটি প্রধান অংশ এবং একটি ঐচ্ছিক অংশ থাকে, যথা সেকেন্ড লেভেল ডোমেন, টপ লেভেল ডোমেন, থার্ড লেভেল ডোমেন বা সাবডোমেন, যেটা ঐচ্ছিক, এবং এসএলডি এবং টিএলডি দুটি প্রধান অংশ। সেকেন্ড লেভেল ডোমেইন সাধারণত প্রতিষ্ঠানের নামের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে। সেকেন্ড লেভেল ডোমেইনকে অনেক সময় ডোমেইনও বলা হয়। ডোমেইন নামকরণের ক্ষেত্রে কোন স্পেস বা স্পেশাল ক্যারেক্টার, @ $, হ্যাশট্যাগ ইটিসি ব্যবহার করা যায় না, শুধুমাত্র বর্ণ সংখ্যা ব্যবহার করা যায়। ডোমেইনে ব্যবহৃত বর্ণগুলো কেস সেন্সিটিভ নয়। এবার টপ লেভেল ডোমেইন। টিএলডি দ্বারা প্রতিষ্ঠানের ধরন এবং প্রতিষ্ঠানটি কোন দেশের তা বোঝায়। টিএলডি এর দুইটা অংশ, এক জেনারিক ডোমেইন, কান্ট্রি ডোমেইন। জেনারিক ডোমেইন যা প্রতিষ্ঠানের ধরন নির্দেশ করে, যেরকম .com বাণিজ্যিক প্রতিষ্ঠান, .mil মার্কিন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত, .gov রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, .edu শিক্ষা প্রতিষ্ঠান, .net নেটওয়ার্ক সার্ভিস, .org অলাভজনক অর্গানাইজেশন, .int আন্তর্জাতিক সংস্থা। কান্ট্রি ডোমেইন ওয়েব অ্যাড্রেসের একেবারে শেষের অংশ, যা প্রতিষ্ঠানটি কোন দেশের তা নির্দেশ করে। কান্ট্রি ডোমেইন সকল ওয়েবসাইটের জন্য অত্যাবশ্যকীয় নয়। www.edupoint.com.bd এখানে যেরকম এই যে .com এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান, .bd বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠান, এই জন্য এই কোডগুলো ইউজ করা হয়েছে। এই ওয়েব অ্যাড্রেস এর একেবারে শেষে বিডি লেখা আছে, অর্থাৎ এই ওয়েবসাইটটি বাংলাদেশকে নির্দেশ করে। Country domain .bd Bangladesh, .uk United Kingdom, .usa United States, .in India, .au Australia, .cn China, .ru Russia, .a for France, .ca Canada। এবার আমরা দেখব সাবডোমেইন বা থার্ড লেভেল ডোমেইন। সাবডোমেইন মূল ডোমেইনের অংশ, যাকে থার্ড লেভেল বা তৃতীয় স্তরের ডোমেইনও বলা হয়। একটি ডোমেইনের সাবডোমেইন থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। একটি ওয়েবসাইটকে বিভিন্ন সেকশনে ভাগ করতে সাবডোমেইন ব্যবহৃত হয়, যেমন www.google.com একটি ডোমেইন যার সাবডোমেইন হলো maps.google.com বা mail.google.com ইত্যাদি। অর্থাৎ গুগলের ম্যাপ সেকশনটি আলাদা করতে maps.google.com ইউজ করা হয়েছে, এবং গুগলের মেইল সেকশনটি আলাদা করতে mail.google.com সাবডোমেইন ব্যবহৃত হয়েছে। এবার আমরা দেখব একটি ওয়েবসাইটের কাঠামো। ওয়েবসাইটের কাঠামো বলতে বোঝায় ওয়েবসাইটের পেজগুলো কিভাবে একের পর এক সংযুক্ত থাকবে, যেমন হোম পেজের সাথে সাব পেজগুলো, আবার সাব পেজের গুলোর সাথে নিজেদের মধ্যে কিভাবে একে অপরের সাথে সংযুক্ত থাকবে। ওয়েবসাইটে একাধিক ওয়েব পেজ থাকলে পেজগুলো একে অপরের সাথে সংযুক্ত থাকে। ওয়েব পেজগুলো তাদের সংযোগের উপর ভিত্তি করে বিভিন্ন নামের হয়ে থাকে। একটি ওয়েবসাইটে সাধারণত 3 ধরনের ওয়েব পেজ থাকে। এক, এই যে হোম পেজ। হোম পেজের পরে যেগুলো থাকে সেগুলো হচ্ছে মূল ধারার পেজ বা মেইন সেকশন। তারপরের যে শাখাগুলো থাকে সেগুলো হচ্ছে সাবসেকশন বা উপধারার পেজ। হোম পেজ, কোনো ওয়েবসাইটে প্রবেশ করলে প্রথমে যে পেজটি প্রদর্শিত হয় তাকে হোম পেজ বলে। হোম পেজে সাধারণত প্রতিষ্ঠান সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য, লক্ষ্য ও উদ্দেশ্য ইত্যাদি উপস্থাপন করা হয়, এবং মূলধারার পেজগুলো মেনু বারে সংযুক্ত করা হয়। হোম পেজের এই মেনু বারকে মেইন সেকশন বা সাইট ইন্ডেক্স বলা হয়। মূলধারার পেজগুলোতে সাধারণত একটি নির্দিষ্ট বিভাগের তথ্য থাকে, এবং পেজগুলো হোম পেজের মেনু বারে সংযুক্ত থাকে। যেমন একটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের হোম পেজে মেনু বারে বিভিন্ন বিভাগের পেজগুলো সংযুক্ত থাকে। প্রতিটি বিভাগের জন্য পেজগুলোকে মূলধারার পেজ বলা হয়। উপধারার পেজগুলোতে একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য থাকে, এবং পেজগুলো মূলধারার পেজের সাথে সংযুক্ত থাকে। যেমন একটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের হোম পেজের মেনু বারে বিভিন্ন বিভাগের পেজগুলো সংযুক্ত থাকে। প্রতিটি বিভাগের জন্য পেজগুলোকে মূলধারার পেজ বলা যায়। আবার প্রতিটি বিভাগের জন্য ভর্তি তথ্য, সিলেবাস, নোটিশ ইত্যাদি বিস্তারিত তথ্য উপস্থাপনের জন্য পেজ থাকে। এই পেজগুলোকে উপধারার পেজ বলা হয়। ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুসারে ওয়েবসাইটের কাঠামোকে 4 ভাগে ভাগ করা হয়। এক, লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো, ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো, নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্কড কাঠামো, হাইব্রিড বা কম্বিনেশনাল কাঠামো। লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো, যখন কোনো ওয়েবসাইটের পেজগুলো একটি নির্দিষ্ট ক্রমানুসারে একে অপরের সাথে সংযুক্ত থাকে তখন ওই ওয়েবসাইটের কাঠামোকে
লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো বলে। কোনো একটি পেজের পর অন্য কোন পেজে যাওয়া যাবে তা ওয়েবসাইটের ডিজাইনার ঠিক করে থাকে। পেজগুলোতে নেক্সট, প্রিভিয়াস, ফার্স্ট ও লাস্ট ইত্যাদি লিঙ্কের মাধ্যমে ভিজিটর প্রতিটি পেজ দেখতে পারে। বই, ম্যাগাজিন এবং অন্যান্য সমস্ত মুদ্রণের বিষয়গুলো যদি ওয়েবসাইটের মাধ্যমে পড়ার ব্যবস্থা করা হয় তখন এই ধরনের কাঠামো ব্যবহৃত হয়। প্রশিক্ষণ বা শিক্ষামূলক ওয়েবসাইটগুলোর জন্য লিনিয়ার কাঠামো সর্বাধিক উপযুক্ত। উদাহরণস্বরূপ, যেখানে ব্যবহারকারী একটি নির্দিষ্ট অগ্রগতি প্রত্যাশা করে। যেমন একজন শিক্ষার্থী বেসিক কোর্সে যদি পাশ করে তাহলে মিড লেভেল কোর্স করতে পারবে, এবং যদি মিড লেভেল কোর্সে পাশ করে তাহলে অ্যাডভান্সড কোর্স করতে পারবে। এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে লিনিয়ার কাঠামো সর্বাধিক উপযুক্ত। ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো। ওয়েবসাইটের কাঠামোগুলোর মধ্যে ট্রি কাঠামো সবচেয়ে সহজ ও জনপ্রিয়। এই কাঠামোতে একটি হোম পেজ থাকে এবং অন্যান্য পেজগুলো হোম পেজের সাথে যুক্ত থাকে, এদেরকে সাব পেজ বলে। সাব পেজগুলোর সাথে আরো অন্যান্য পেজ যুক্ত থাকে। কাঠামোটি দেখতে ট্রি এর মতো বলে এর কাঠামোকে ট্রি কাঠামো বলে। এই ধরনের কাঠামো হোম পেজের মেনু এবং সাব মেনু তৈরি করে থাকে। যে এখানে দেখো চিত্রে, এই যে হোম পেজ, পরেরগুলো সাব পেজ, আবার সেখান থেকে আবার সাব পেজ। বেশিরভাগ বড় প্রতিষ্ঠানগুলো বহু স্তরযুক্ত ওয়েবসাইট কাঠামো গ্রহণ করে, কারণ প্রতিষ্ঠানের বিপুল তথ্যসমূহ প্রধান সেকশন বা সাবসেকশনে ভাগ করে উপস্থাপন করে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটও এই কাঠামোর হয়ে থাকে। এটি কর্পোরেট এবং প্রাতিষ্ঠানিক জীবনে খুব পরিচিত, তাই বেশিরভাগ ব্যবহারকারীরা এই কাঠামো সহজেই বোঝে। নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক কাঠামো। এই কাঠামোতে প্রতিটি ওয়েব পেজ অপর সবগুলো বা সর্বাধিক ওয়েব পেজের সাথে সরাসরি যুক্ত থাকে। অর্থাৎ একটি হোম পেজের সাথে যেমন অন্যান্য পেজের যুক্ত থাকে, তেমন প্রতিটি পেজ আবার তাদের নিজেদের সাথেও যুক্ত থাকে। এই কাঠামোতে ফ্রেম ব্যবহার করা হয় যাতে ফ্রেমের মধ্যে অন্যান্য পেজের লিঙ্ক মেনু আকারে উপস্থাপন করা যায়। এই ফ্রেমটি সাধারণত স্থির থাকে এবং কোনো একটি লিঙ্ক সিলেক্ট করলে ওই পেজটির বড় ফ্রেমের মধ্যে দেখা যায়। এই কাঠামোটি ওয়েবসাইটের সবচেয়ে কম ব্যবহৃত কাঠামো, কারণ এটি ব্যবহারকারীর পক্ষে বোঝা এবং ভবিষ্যদ্বাণী করা অনেক কঠিন। এই কাঠামোটি ছোট ওয়েবসাইটের জন্য খুবই ভালো, যেখানে অনেক লিঙ্কের লিস্ট থাকে। এটি উচ্চশিক্ষিত বা অভিজ্ঞ ব্যবহারকারীর জন্য উপযুক্ত। কম্বিনেশনাল বা হাইব্রিড কাঠামো। যখন একটি ওয়েবসাইটের ওয়েব পেজগুলো একাধিক ভিন্ন কাঠামো দ্বারা একে অপরের সাথে সংযুক্ত থাকে, তখন ওই ওয়েবসাইটের কাঠামোকে কম্বিনেশনাল বা হাইব্রিড কাঠামো বলে। অধিকাংশ ওয়েবসাইটের কাঠামো হাইব্রিড হয়ে থাকে। উদাহরণস্বরূপ, কিছু ওয়েব পেজ ক্রমান্বয়ে যুক্ত এবং কিছু ওয়েব পেজ স্তরে স্তরে যুক্ত। এইচটিএমএল এর মৌলিক বিষয়সমূহ। এইচটিএমএল এর পুনরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যা মূলত ওয়েব পেজ এবং ওয়েব অ্যাপ্লিকেশন তৈরির জন্য ব্যবহৃত হয়। এইচটিএমএল একটি ওয়েব পেজের গঠন বর্ণনা করে। এইচটিএমএল কতগুলো মার্কআপ ট্যাগ বা এলিমেন্টের সমষ্টি। এই মার্কআপ ট্যাগের কাজ হলো ওয়েব পেজে বিভিন্ন তথ্য কিভাবে প্রদর্শন করবে তা ব্রাউজারকে নির্দেশ দেওয়া। ব্রাউজারগুলো এইচটিএমএল ট্যাগসমূহকে প্রদর্শন করে না, তবে ওয়েব পেজের তথ্য রেন্ডার বা প্রদর্শন করতে ব্যবহার করে। এইচটিএমএল দ্বারা তৈরি ফাইলসমূহের এক্সটেনশন .html অথবা .htm হয়, যা সাধারণত ওয়েব পেজ নামে পরিচিত। গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহ। হাইপারটেক্সট বলতে টেক্সটের মধ্যে টেক্সট বোঝায়। অর্থাৎ যখন একটি টেক্সটের মধ্যে একটি লিঙ্ক থাকে তখন একে হাইপারটেক্সট বলে। আপনি যখনই কোনো লিঙ্ক ক্লিক করেন যা আপনাকে নতুন ওয়েব পেজে নিয়ে আসে, তখন আপনি হাইপারটেক্সটে ক্লিক করেছেন। হাইপারটেক্সট হলো দুই বা ততোধিক ওয়েব পেজ একে অপরের সাথে লিঙ্ক করার একটি উপায়। মার্কআপ শব্দটি সেই চিহ্নগুলিকে বোঝায় যা ওয়েব পেজের কাঠামো নির্ধারণ করতে ব্যবহৃত হয়। মার্কআপ চিহ্নগুলোর কাজ হলো ওয়েব পেজে বিভিন্ন তথ্য কিভাবে প্রদর্শন করবে তা ব্রাউজারকে নির্দেশ দেওয়া। চিহ্নগুলিকে প্রায়শই ট্যাগ বলা হয়। ভাষা শব্দটি সিনট্যাক্সকে বোঝায় যা অন্য কোনো ভাষার অনুরূপ। মার্কআপ ভাষা হলো একটি কম্পিউটার ভাষা যা টেক্সট ডকুমেন্টের লেআউট এবং ফরম্যাটিং নিয়মগুলো প্রয়োগ করতে ব্যবহৃত হয়। মার্কআপ ভাষা টেক্সটকে আরো ইন্টারঅ্যাক্টিভ ও ডাইনামিক করে তোলে।
কিছু মার্কআপ ভাষা HTML স্ট্যান্ডার্ড জেনারেলাইজড মার্কআপ ল্যাঙ্গুয়েজ, XML এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML এর ইতিহাস। জেনেভার সার্ন এ কাজ করার সময় টিম বার্নার্স-লি সর্বপ্রথম HTML আবিষ্কার করেন। W3C বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম প্রতিষ্ঠানটি ওয়েব স্ট্যান্ডার্ড অর্থাৎ HTML স্ট্যান্ডার্ড নিয়ে কাজ করছে। 1995 সালে HTML 2.0, 1997 সালের জানুয়ারি মাসে HTML 3.2 এবং একই সালের ডিসেম্বর মাসে HTML 4 ভার্সন বাজারে আসে। HTML এর সর্বশেষ ভার্সন হচ্ছে HTML 5। HTML এর সুবিধা: যে কোনো ওয়েব পেজের টেমপ্লেট তৈরি করা যায়। এটি একটি ইউজার ফ্রেন্ডলি ওপেন টেকনোলজি। HTML দ্বারা তৈরি ওয়েব পেজ সকল ব্রাউজার সাপোর্ট করে। সিনট্যাক্স সহজ, তাই HTML শেখা সহজ। যে কোনো টেক্সট এডিটরে কোড লেখা যায়। ওয়েব পেজের সাইজ কম হওয়াতে হোস্টিং স্পেস কম লাগে, অর্থাৎ খরচ কম হয়। HTML কোনো কেস সেন্সিটিভ ভাষা নয়। HTML এর অসুবিধাসমূহ: শুধুমাত্র স্ট্যাটিক ওয়েব পেজে তৈরি করা যায়। সাধারণত ছোট একটি ওয়েব পেজ তৈরি করতেও অনেক কোড লিখতে হয়। HTML ট্যাগ। HTML ট্যাগ হলো এক ধরনের লুকায়িত কিওয়ার্ড যা অ্যাঙ্গেল ব্র্যাকেট দ্বারা আবদ্ধ থাকে। একটি ওয়েব পেজের তথ্য বা বিষয়বস্তু ব্রাউজার কিভাবে বিন্যাস এবং প্রদর্শিত করবে তা সুনির্দিষ্ট করে। ট্যাগকে এলিমেন্টও বলা হয়। একটি ট্যাগের সাধারণত দুইটা অংশ থাকে। একটিকে বলা হয় ওপেনিং ট্যাগ এবং অন্যটিকে বলা হয় ক্লোজিং ট্যাগ। ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের নাম একই, তবে পার্থক্য হলো ক্লোজিং ট্যাগে একটি স্ল্যাশ থাকে। HTML ট্যাগের সিনট্যাক্স: এই যে এটা হচ্ছে ওপেনিং ট্যাগ আর এটা ক্লোজিং ট্যাগ। ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। কিছু ট্যাগ এমটি অর্থাৎ ক্লোজিং ট্যাগ থাকে না, যেমন br, hr, img, লিঙ্ক, মেটা, বেস ইত্যাদি। ট্যাগগুলো কেস সেন্সিটিভ নয়। যদি কোনো ট্যাগ লেখার সময় অ্যাঙ্গেল ব্র্যাকেট না দেওয়া হয় তবে ব্রাউজারটি ট্যাগের নামটিকে একটি সাধারণ টেক্সট হিসেবে বিবেচনা করে। HTML ট্যাগ দুই প্রকার, যথা কন্টেইনার ট্যাগ, এমটি ট্যাগ। কন্টেইনার ট্যাগ এবং এমটি ট্যাগের মধ্যে পার্থক্য: কন্টেইনার ট্যাগ যে সকল ট্যাগ ওপেনিং ট্যাগ ও ট্যাগের বিষয়বস্তু এবং ক্লোজিং ট্যাগ থাকে তাদেরকে কন্টেইনার ট্যাগ বলে। আর যে সকল ট্যাগের ওপেনিং ট্যাগ আছে কিন্তু ক্লোজিং ট্যাগ নাই তাদেরকে এমটি ট্যাগ বলে। ডেপ্রিকেটেড ট্যাগ। HTML এর পূর্ব সংস্করণে ব্যবহৃত কিছু ট্যাগ HTML এর নতুন সংস্করণে ব্যবহারে নিরুৎসাহিত করা হয়েছে। এ ধরনের ট্যাগকে ডেপ্রিকেটেড ট্যাগ বলে। নিম্নলিখিত ট্যাগসমূহ HTML5 এ ব্যবহৃত হয় না এবং তাদের ফাংশন CSS দ্বারা আরো ভালোভাবে পরিচালনা করা হয়। ডেপ্রিকেটেড অল্টারনেট। ডেপ্রিকেটেড অ্যাক্রোনিম যেটা পরিবর্তে ইউজ করা হচ্ছে: অ্যাব্রিভিয়েশন ট্যাগ, বিগ, CSS স্টাইল, সেন্টার, টেক্সট অ্যালাইন, TIR, unordered list, font, CSS style, Mercure, animation transform, menu, unordered list, plain text, pre-tag, strike, del or CSS style, TT, font family, code, U, text decoration. HTML এলিমেন্ট। ওপেনিং ট্যাগ থেকে শুরু করে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে HTML এলিমেন্ট বলে। ওপেনিং ট্যাগ ও ক্লোজিং ট্যাগের মধ্যবর্তী সবকিছু হলো HTML এলিমেন্টের কন্টেন্ট। HTML অ্যাট্রিবিউট। HTML অ্যাট্রিবিউট হচ্ছে HTML এলিমেন্ট সমূহের বৈশিষ্ট্য নির্ধারক। একটি ট্যাগের এক বা একাধিক অ্যাট্রিবিউট থাকতে পারে। ট্যাগের একাধিক অ্যাট্রিবিউট থাকলেও সবগুলো ব্যবহার অত্যাবশ্যকীয় না। তবে কিছু ট্যাগের ক্ষেত্রে বিশেষ কিছু অ্যাট্রিবিউট আছে যার ব্যবহার অত্যাবশ্যকীয়। যেমন ছবি যুক্ত করার ক্ষেত্রে img ট্যাগে সোর্স বা হাইপারলিংক করার ক্ষেত্রে এ ট্যাগে রেফ অ্যাট্রিবিউট ব্যবহার অত্যাবশ্যকীয়, যেগুলো আমরা পরবর্তীতে কোড টাইপ করার সময় শিখবো ভালোভাবে। অ্যাট্রিবিউট সবসময় ওপেনিং ট্যাগে লেখা হয় এবং কোড লেখার সময় একটি ট্যাগের এক বা একাধিক অ্যাট্রিবিউট লেখা যায়। তবে একটি ট্যাগে একাধিক অ্যাট্রিবিউট লেখার ক্ষেত্রে স্পেস দিয়ে লিখতে হয়। একটি অ্যাট্রিবিউটের দুইটা অংশ থাকে, যথা অ্যাট্রিবিউট নেম, অ্যাট্রিবিউট ভ্যালু। অ্যাট্রিবিউট ভ্যালু সবসময় ডাবল কোটেশনের মধ্যে বসে। অ্যাট্রিবিউট নেম এবং অ্যাট্রিবিউট ভ্যালু এর মাঝে একটি সমান চিহ্ন বসে। এলিমেন্ট অ্যাট্রিবিউট। আচ্ছা, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ। ওপেনিং ট্যাগের ভিতরে এই যে রেফটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম ইকুয়াল অ্যাট্রিবিউট ভ্যালু, তারপরে ট্যাগটা ক্লোজ। এই পুরোটা হচ্ছে ওপেনিং ট্যাগ।
তারপরে মেইন কন্টেন্টটা এখানে লেখা হলো, এরপরে এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, আর এই ভিতরের অংশটা অ্যাট্রিবিউট, আর এই সম্পূর্ণ অংশটা এলিমেন্ট। আশা করি সবাই বুঝতে পেরেছ। এইচটিএমএল ডকুমেন্ট বা ওয়েব পেজের কাঠামো। এই ওয়েব পেজ ডিজাইন করার জন্য এইচটিএমএল ব্যবহার করা হয়। এইচটিএমএল দিয়ে তৈরি কোনো ওয়েব পেজে সাধারণত দুইটা সেকশন থাকে, যথা হেড সেকশন, বডি সেকশন। এইচটিএমএল দ্বারা যে কোনো ওয়েব পেজ তৈরি করার জন্য নিম্নোক্ত স্ট্রাকচার অনুসরণ করতে হবে। এইচটিএমএল এর দুইটা পার্ট থাকে মেইনলি। ফার্স্টে এইচটিএমএল কোড লিখতে হবে, তারপরে এই যে হেড অংশ, হেডের মধ্যে থাকে টাইটেল, স্টাইল, জেএস, লিঙ্ক, মেটা, ডাটা, এটসেট্রা। এরপর হচ্ছে এই বডি অংশ, বডির মধ্যে যাবতীয় যত ধরনের কন্টেন্ট লেখালেখি আছে সব বডির মধ্যে হয়। এরপরে এইচটিএমএল ক্লোজিং ট্যাগ। হেড সেকশন, হেড সেকশনে ব্যবহৃত গুরুত্বপূর্ণ ট্যাগ সমূহ। হেড সেকশনের সকল ট্যাগ এই হেড ওপেনিং ট্যাগ এবং হেড ক্লোজিং ট্যাগের মধ্যে লিখতে হয়, এটি অপশনাল অংশ। এইচএসসি লেভেলে উদ্দীপকের কোড লেখার ক্ষেত্রে হেড সেকশন না লিখলে সমস্যা নেই। এক্ষেত্রে টাইটেল ট্যাগটা ব্যবহার করা হয়। ওয়েব পেজে টাইটেল নির্ধারণের এই ট্যাগ ব্যবহৃত হয়। টাইটেলটি ব্রাউজারের টাইটেল বারে প্রদর্শিত হয়। স্টাইল, একটি ওয়েব পেজে স্টাইলিং বৈশিষ্ট্য নির্ধারণ করতে ট্যাগটি ব্যবহার করা হয়। লিঙ্ক ট্যাগ, এইচটিএমএল ডকুমেন্টের সাথে অন্যান্য ফাইল, সিএসএস বা জাভাস্ক্রিপ্ট লিঙ্ক করতে ব্যবহৃত হয়। স্ক্রিপ্ট, ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্ট বা জাভাস্ক্রিপ্ট নির্ধারণ করতে ব্যবহৃত হয়। মেটা, ওয়েবসাইট সম্পর্কিত তথ্য, ডেভেলপারের পরিচয়, ওয়েবসাইটের বিষয়বস্তু ইত্যাদি সংযুক্ত করতে ব্যবহৃত হয়। বেস, ওয়েব পেজের সকল লিঙ্কে একটি ডিফল্ট লিঙ্কের সাপেক্ষে ব্যবহারের জন্য ব্যবহৃত হয়। বডি সেকশন, এই সেকশনটি একটি ওয়েব পেজের মূল অংশ। একটি ওয়েব পেজে বিভিন্ন ধরনের টেক্সট, গ্রাফিক্স, অডিও, ভিডিও, হাইপারলিঙ্ক ইত্যাদি প্রদর্শন করার জন্য প্রয়োজনীয় সকল কোড এই অংশে লেখা হয়। বডি সেকশনের সকল ট্যাগ বডি ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মধ্যে লিখতে হয়। অধিকাংশ ট্যাগ এই অংশে লেখা হয়। এই অংশে ব্যবহৃত ট্যাগ সমূহ হচ্ছে H1, H2, H3, H4, H5, H6, P, BR, HR, BUI, del sub, A, IMG ট্যাগ, LI, UL, OL, LI, টেবল, TR, TH, TD, ক্যাপশন ইত্যাদি। বডি ট্যাগে বডি সেকশনে ব্যবহৃত এইচটিএমএল ট্যাগ বা এলিমেন্ট গুলো দুই ভাগে বিভক্ত, যেমন ব্লক লেভেল এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্ট। এখন ব্লক লেভেল এলিমেন্টটা কি? এই ধরনের এলিমেন্টগুলো ওয়েব পেজে সবসময় নতুন লাইনে তথ্য উপস্থাপন করে এবং ওয়েব পেজের সম্পূর্ণ প্রস্থ বাম এবং ডান দিকে যতটা পারে প্রসারিত করে। একটি ব্লক লেভেলে এলিমেন্টের মধ্যে অন্যান্য ব্লক লেভেল বা ইনলাইন এলিমেন্ট ব্যবহার করা যায়। এইচএসসি লেভেলে ব্যবহৃত এইচটিএমএল এর ব্লক লেভেল এলিমেন্ট সমূহগুলো হচ্ছে H1, 2, 3, 4, 5, 6, HR, P, অ্যাড্রেস, প্রি ট্যাগ, OL, UL, LI, DL, DD, DT, টেবিল, ক্যাপশন, অডিও অ্যান্ড ভিডিও। এছাড়া নিম্নোক্ত এলিমেন্টগুলো ব্লক লেভেল এলিমেন্ট, যেমন অ্যাড্রেস, আর্টিকেল, অ্যাসাইড, ব্লক কোড, ক্যানভাস, ডিভ, ফিল্ড সেট, ক্যাপশন, ফিগার, ফুটার, ফর্ম, হেডার, মেইন, nav, noscript, সেকশন, ফুট, এটসেট্রা। ইনলাইন এলিমেন্ট গুলো ওয়েব পেজে নতুন লাইনে তথ্য উপস্থাপন করে না। পূর্বের লাইনে যেখানে শেষ হয় তারপর থেকেই শুরু হয় এবং কেবলমাত্র প্রয়োজনীয় প্রস্থ দখল করে। এইচএসসি লেভেলে যে সকল এলিমেন্ট গুলো আমাদের জানতে হবে সেটা হচ্ছে বোল্ড ট্যাগ, ইটালিক ট্যাগ, আন্ডারলাইন ট্যাগ, এমটি ট্যাগ, স্ট্রং ট্যাগ, সাব, স্ট্রাইক, ডিল, বিগ, স্মল, BR, সাইট, কোড, কিউ, AIMG, অ্যাব্রিভিয়েশন ট্যাগ। এছাড়া নিম্নোক্ত কিছু এলিমেন্টস রয়েছে, এটা আমাদের জানার প্রয়োজন নেই। বডি সেকশনে ব্যবহৃত ট্যাগে বিস্তারিত ব্যবহার পরবর্তী লেসনগুলোতে আলোচনা করা হবে। মনে রাখতে হবে হেড সেকশন এবং বডি সেকশন দুটি এইচটিএমএল ট্যাগের মধ্যেই লিখতে হয়। বডি ট্যাগে নিম্নোক্ত অ্যাট্রিবিউট সমূহ ব্যবহার করে ওয়েব পেজকে আকর্ষণীয় করে তোলা যায়। অ্যাট্রিবিউট হচ্ছে বিজি কালার, মান হচ্ছে কালার। ওয়েব পেজে ব্যাকগ্রাউন্ড রং নির্ধারণ করতে ব্যবহৃত হয়। ব্যাকগ্রাউন্ড, ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ড ছবি নির্ধারণে ব্যবহৃত হয়। টেক্সট, ওয়েব পেজের টেক্সটের রং নির্ধারণে ব্যবহৃত হয়। অ্যালিঙ্ক, ওয়েব পেজের অ্যাক্টিভ লিঙ্কের রং নির্ধারণ করতে ব্যবহৃত হয়। ভিলিঙ্ক, ওয়েব পেজের ভিজিটেড লিঙ্কের রং নির্ধারণ করতে ব্যবহৃত হয়। লিঙ্ক, ওয়েব পেজের আনভিজিটেড লিঙ্কের রং নির্ধারণ করতে ব্যবহৃত হয়। ওয়েব পেজ তৈরি করার জন্য প্রয়োজনীয় টুলস সমূহ। ওয়েব পেজ তৈরির ক্ষেত্রে এইচটিএমএল কোড লেখার জন্য একটি এডিটর এবং কোড আউটপুট দেখার জন্য ব্রাউজার প্রয়োজন।
এডিটরের মধ্যে আমরা ইউজ করতে পারি নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, সাবলিম টেক্সট, ভিজুয়াল স্টুডিও, অ্যাডোবি ড্রিমউইভার ইত্যাদি। আর ব্রাউজারের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি ইন্টারনেট এক্সপ্লোরার, মাইক্রোসফট এজ, গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স, অ্যাপল সাফারি, ওপেরা, নেটস্ক্যাপ, নেভিগেটর, মোজাইক ইত্যাদি। আজ এ পর্যন্তই। আমরা পরবর্তী লেকচারে এইচটিএমএল এর ট্যাগস গুলো জানার চেষ্টা করব এবং সেই অনুযায়ী আমরা প্র্যাকটিক্যালি দেখব কিভাবে আমরা কোডগুলো টাইপ করব এবং ব্রাউজারে সেটার আউটপুট দেখব। ধন্যবাদ।